এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এর থেকে বড় শিক্ষক পৃথিবীতে আর আছে আমার জানা নেই। এই অভিজ্ঞতাই কিন্তু আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে দেখে নেয় যে আমরা সেই পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া করি। এই অভিজ্ঞতাই কিন্তু আমাদেরকে গড়ে পিঠে তৈরি করে নেয়। আজ আমি এক অভিজ্ঞতার কথা বলবো, যেটা হয়েছিল আমার এক বন্ধুর সাথে। সেই বন্ধু আজও বুঝে উঠতে পারেনি সেই অভিজ্ঞতাটা সত্যি ছিল না সত্যি ছিল না। একবার শুনে দেখুন তো, এই যে অভিজ্ঞতার কথাটা আমি বলবো, এটা সত্যি হয়েছিল নাকি শুধুই ভয়। এই অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু আমার বন্ধু সন্দীপ। বাকি গল্পটা তার জবানিতেই। আজকের গল্প ঝাড়খণ্ডের অডিট। আমি পেশায় একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। বর্তমানে নিজের একটা ফার্ম খুলে আমি বেশ সফল। কেরিয়ারের শুরুর দিকে আমি কাজ করতাম মধ্য কলকাতার এক ঐতিহ্যবাহী অডিট ফার্মে। সেখানকার মালিক মিস্টার নিবারণ ব্যানার্জি, উনি আমাদেরকে বেশ স্নেহ করতেন। একদিন কলকাতার বাইরে থেকে একটা কাজ আসলো। ঝাড়খণ্ডের প্রত্যন্ত এক গ্রামে একটা কারখানায় আমাদেরকে অডিট করতে যেতে হবে। ঝাড়খণ্ডের স্টেশন থেকে গাড়ি করে ওখানে যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার একটা সময় লাগে। রাত্রেবেলা ট্রেন ধরে ভোরবেলার দিকে এই অডিট পার্টি ওখানে পৌঁছালো। পার্টি বলতে আমি, আমার এক কলিগ অর্জুন এবং মিস্টার ব্যানার্জি, আমরা 3 জনেই গেছিলাম অডিটটা করতে। স্টেশনের বাইরেই গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। গাড়ি এবং গাড়ির ড্রাইভার এই অডিটের দিনগুলোতে 24 ঘন্টাই আমাদের সাথেই থাকবে। যথাসময় পৌঁছানো হলো ফ্যাক্টরিতে। ঘন জঙ্গলের একটা পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে ফ্যাক্টরিটা তৈরি হয়েছে। এমন কাজে পরিশ্রম এবং সময় দুটোই কিন্তু বেশ যায়। আমাদের থাকার জায়গা ছিল ফ্যাক্টরি থেকে একটু দূরে একটা গেস্ট হাউসে, যেটা আগে কোনো এক জমিদারের কুঠি ছিল। বারান্দাটা ছিল সম্পূর্ণরূপে কাঁচ দিয়ে ঘেরা। গেস্ট হাউসের কেয়ারটেকার আমাদের রাত্রের খাবারের জন্য রুটি মাংস করে দিয়ে চলে গেছিল। আমাদের থাকার জন্য ওই গেস্ট হাউসে 2টো ঘর বরাদ্দ হয়েছিল। একটায় থাকবো আমি এবং আমার কলিগ অর্জুন, আর একটায় থাকবেন মিস্টার ব্যানার্জি। আমাদের ড্রাইভার বলল, কোনো অসুবিধা নেই, আমি বারান্দায় চাদর পেতে শুয়ে পড়ব, জঙ্গলের হাওয়া খেতে খেতে ঘুমটা ভালো চলে আসবে। ড্রাইভারের কথায় আমরা সবাই রাজি হলাম। আমরা বললাম ঠিক আছে। সারাদিনের যা খাটাখাটনি হয়েছিল, তাতে খিদে এবং ঘুম দুটোর কোনোটাই কোনো অংশে কম ছিল না। তাই খাওয়া দাওয়ার পরে আমরা শরীরটাকে বিছানায় ফেলে দিলাম। স্বভাবতই ঘুম আসতে কিন্তু বেশি সময় লাগেনি। তবে রাতের কোন সময় যে আমার ঘুমটা ভেঙেছিল সেটা আমার মনে নেই। ঘুমটা ভেঙেছিল না ঘুমটা ভাঙানো হয়েছিল সেটাও আমি বুঝতে পারিনি। ঘুমটা ভেঙে যাওয়াতে আমার মনে হলো ওই ঘরে শুধুমাত্র আমি আর অর্জুন নেই। আমাদের সাথে হয়তো আরো কেউ একজন যুক্ত হয়েছে। আমার ঘুমটা ভেঙে যাওয়াতে আমি চুপচাপ খাটে শুয়ে রইলাম। কই, কাউকে তো দেখতে পারছি না। তবে কি এটা আমার মনের ভুল? মিনিট 5 আমি এইভাবে শুয়ে থাকার পরে হঠাৎ করে আমি শুনলাম আমার খাটের নিচ থেকে একটা আওয়াজ আসছে। আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সর। আমার যাতায়াতের রাস্তা থেকে সর। প্রথমবার এই আওয়াজটা শোনার সাথে সাথে আমার যেন রক্ত হিম হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার সেই আওয়াজটা এলো। গলাটা কেমন যেন ঘ্যারঘ্যারে টাইপের। আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সর। হঠাৎ আমার মনে হলো যে ঘরে তো শুধু আমি একা নয়, অর্জুন রয়েছে। এটা নিশ্চয়ই ওর কোনো কারসাজি, কারণ প্র্যাকটিক্যাল জোক ক্র্যাক করাতে ওর বেশ সুনাম আছে। আমি প্রথমে ভাবলাম যে এটা হয়তো অর্জুনেরই কোনো কারসাজি। তাই আমি আস্তে করেই তাকে বললাম, প্লিজ ভাই, আজকে সারাদিন প্রচণ্ড খেটেছি, কালকে আবার কাজ আছে,
একটু ঘুমাতে দে। অর্জুনকে এটা বলার সাথে সাথে আমি আবার শুনতে পেলাম, আমার যাতায়াতের রাস্তা থেকে সরে এস। এইবার আর না পেরে উঠে আমি সরাসরি অর্জুনকে একটা লাথি মারলাম। ওটাতে কাজ হয়েছে। সাথে সাথে ও ধরপড় করে উঠে বসলো খাটের মধ্যে। উঠেই সে বলতে শুরু করলো, কি হয়েছে কি হয়েছে, সকাল হয়ে গেছে, কাজে যেতে হবে নাকি? তাতে আমার মাথাটা আরও গরম হয়ে গেল। আমি বেজায় চটে গিয়ে বললাম, না সকাল হয়নি, কিন্তু তুই যা করছিস তাতে তো ঘুমানোর কোনো নাম পাচ্ছি না আমি। সারাটা দিন খাটাখাটনির পরে তুই এখানে বসে এখন আমার সাথে রসিকতা করছিস? অর্জুন চোখ কচলাতে কচলাতে বলল, তুই এবার কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই এতক্ষণ ধরে শুয়ে শুয়ে বলছিলি আমার রাস্তা থেকে সরে এসো, আমার রাস্তা থেকে সরে এসো, আর এখন তুই বুঝতে পারছিস না? অর্জুন ভ্যাবাচ্যাকার মতন আমার দিকে তাকিয়ে বলল, তুই বিশ্বাস করবি কি না জানি না, তবে আমি কিন্তু এগুলো কোনো কিছুই বলিনি। আমি আরও রেগে গিয়ে অর্জুনকে বললাম, দেখ এটা তোকে লাস্ট সুযোগ দিলাম, তুই যেমন ঘুমাচ্ছিস আমাকেও ঘুমাতে দে। যদি আর একবার তোর এই বাঁদরামিটা করেছিস তাহলে কিন্তু আমি এটা সুদে আসলে এক্ষুনি ফেরত দেব। অর্জুন কিছু একটা আমাকে বলতে যাচ্ছিল। এমন সময় আমাদের দরজার কড়া নড়ল। ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে জানি, এমন করা একজনই নাড়াতে পারে, মিস্টার ব্যানার্জি। দরজা খুলে দেখলাম ঠিক তাই, মিস্টার ব্যানার্জি। তখনও ভোরের আলো ঠিক করে ফোটেনি। শেষ রাত এবং ভোর, এ দুটোর মাঝখানের সন্ধিক্ষণ। কিন্তু মিস্টার ব্যানার্জি কিন্তু তখনই রেডি হয়ে রয়েছেন কোট প্যান্ট পরে। কিন্তু ওনার চোখ মুখ দেখলাম বসে গেছে। এই কয়েক ঘন্টার মধ্যেই মনে হচ্ছে ক্লান্তিটা যেন ওনাকে বেশি চেপে ধরেছে। আমাদেরকে দেখার সাথে সাথেই উনি বললেন, তোমরা উঠে গেছো? চলো তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নাও, আমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। ওনার গলার যে টোনটা ছিল, এটা আমার কাছে কিন্তু চেনা ছিল না। মিস্টার ব্যানার্জির যে পার্সোনালিটি, তার সাথে কিন্তু ওনার গলার স্বর মিলছিল না। অর্জুন একটু ইতস্তত বোধ করেও বলল, স্যার ঠিক আছে, রেডি হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তো এখানে স্যার পরশু সকাল পর্যন্ত থাকার কথা। মিস্টার ব্যানার্জি বললেন, সে সে ঠিক আছে, আমরা অন্য অন্য কোথাও থাকবো, তবে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এবার আমি একটু সাহস জুগিয়ে স্যারকে বললাম, "আহ, স্যার আপনার গলাটা এরকম লাগছে কেন? সব ঠিক আছে তো স্যার?" মিস্টার ব্যানার্জি তখন একটা হালকা হেসে বলল, ঠিক না, কিছুই ঠিক নেই, তাই জন্যই তো এখান থেকে চলে যেতে চাইছি। কেন স্যার, কি হয়েছে? আসো বারান্দায় আসো, বারান্দায় আসলেই সবটা বুঝতে পারবে কি হয়েছে। বারান্দায় আসার পরে আমরা দেখলাম আমাদের ড্রাইভার সাহেব একটা সাদা চাদর মুড়ি দিয়ে থরথরিয়ে কাঁপছে। এবং যখন জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, অতি কষ্টে ড্রাইভার যেটা বলল, সেটা শুনে আমার মনে হয়েছিল আমি তখনই জ্ঞানশূন্য হয়ে পড়ব। অতি কষ্টে আমাদের ড্রাইভার সাহেব যেটা বললেন, যে জঙ্গলের হাওয়া খেতে খেতে ড্রাইভার সাহেব ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ওনারও ঘুমটা ভাঙল। তবে বলা ভালো ঘুমটা ভাঙল না, ঘুমটা ভাঙানো হলো। এবং তখনই ঘটল সেই মর্মান্তিক ঘটনাটা। ড্রাইভার দেখল ওনার সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তার পরনে ধুতি গোছের কিছু একটা বস্ত্র। দাঁড়িয়ে আছে সে মাটিতে, কিন্তু তার মাথা ওই গেস্ট হাউসের সিলিংয়ে গিয়ে আটকেছে। মুখটা যথেষ্টই চওড়া। কোনো মানুষের গড়ন যে এমন হতে পারে সেটা কিন্তু ড্রাইভারের পক্ষে বোঝা মুশকিল ছিল। এবং লোকটা আমাদের ড্রাইভারকে ঠেলতে ঠেলতে বারবার বলছিল, কতবার বলবো, আমার যাতায়াতের জায়গা থেকে সরে এসো। আমার যাতায়াতের রাস্তা থেকে সর। এবার ব্যানার্জি সাহেব বললেন,
গতকাল রাতে সারাটা রাত ধরে আমি এই জিনিসটা শুনেছি। আমি জানি না তোমাদের কি অবস্থা হয়েছে। তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার গলার আওয়াজ তো আমি শুনতে পেয়েছি। কেউ হয়তো চায় না যে আমরা এখানে থাকি। হয়তো আমরা ওনার বিচরণ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছি। তাই জন্য এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমরাও রাজি হয়ে যাই মিস্টার ব্যানার্জির কথায়। আমরাও আর সেখানে আর থাকিনি। সেদিন ভোরেই আমরা ওখান থেকে গাড়ি ধরে চলে এসেছিলাম। কেয়ারটেকারের জন্য আমরা ওয়েটও করিনি, এবং সেদিনকেই আমরা সম্পূর্ণ অডিটের কাজটা কমপ্লিট করে আমরা কলকাতায় চলে এসেছিলাম। ঘটনাটা কাটিয়ে উঠতে কিন্তু অনেকটা দিন সময় লেগেছিল। একটা লোক যে মাটিতে দাঁড়িয়ে রয়েছে এবং তার মাথা সিলিংয়ে গিয়ে ছুঁয়েছে, আমিও তার গলা শুনেছিলাম। কপাল ভালো আমি তাকে দেখিনি। জানি না দেখলে কি হতো। সন্দীপের মন থেকে এই অভিজ্ঞতাটা অনেকটাই মলিন হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি কিন্তু মলিন হয়নি। তবে এটা মানতে হবে যে সন্দীপের সাহস ছিল। তবে এই জিনিসটা, যেটা অভিজ্ঞতাটা সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, প্রশ্নটা কিন্তু একই জায়গায় রাখছি। এটা কি ছিল? সত্যি, না শুধুই ভয়?